ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পর থেকে আলোচনায় তাদের মেয়াদ কতদিন হবে তা নিয়ে। তাই জাতীয় উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের মেয়াদ কতদিন হবে তা দেশবাসীকে সিদ্ধান্ত নিতে বলেছিলেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে রাজনৈতিক দলগুলো একটা যৌক্তিক সময় পর্যন্ত তাদের থাকার পক্ষে মতামত তুলে ধরেছেন। তবে এই যৌক্তিক সময়টা আসলে কতদিন তা কোনো দলই নির্দিষ্ট করে কিছু না বললেও আজ মঙ্গলবার সংবাদপত্রের সংবাদকরা কেউ কেউ বলেছেন তারা অন্তত 2 থেকে 3 বছর অন্তর্বর্তী সরকারের মেয়াদ চান। আবার অনেকেই সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে যতদিন সময় লাগে ততদিন দায়িত্ব পালনের পক্ষে মত দিয়েছেন। এদিকে হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে শুরু হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজির মতো নানা অনৈতিক কাজ। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছেন, জননিরাপত্তা বিঘ্নকারী এই সব কার্যকলাপের ব্যাপারে তারা অচিরেই আইনি ব্যবস্থা গ্রহণ করবে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দলীয় নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপিও। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের কোনোভাবেই সহ্য করবেন না তিনি। তবে ইতিমধ্যে এসবের সমালোচনা করে সদ্য নিবন্ধন পাওয়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগে আওয়ামী লীগ করলেও এখন আরেকটি নব্য দখলদার দেশে লুটপাট নৈরাজ্য করছে। কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও। তার মতে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন না হলে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হবে। এই মুহূর্তে জাতীয় সরকার গঠন কিভাবে হবে? এছাড়া রাষ্ট্রের মৌলিক সংস্কারে অন্তর্বর্তী সরকারের মেয়াদি বা কতদিন হওয়া দরকার, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং আছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে এই আলোচনায়। অনেকে নিশ্চয়ই দর্শক, সাধারণ জনগণ যারা ভোট দিবেন তারাও নিশ্চয়ই অনেক জানতে চান যে তত্ত্বাবধায়ক সরকার কতদিন থাকতে চান। তাদের মতামতকেই প্রাধান্য দিতে বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সেই মতামত কাদের মাধ্যমে তুলে ধরা হবে? গণমাধ্যমের মাধ্যমে, এবং সেটিই চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা আলোচনাটা টানতে চাই যে কতদিন হতে পারে এবং এর মাঝখানে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ উঠছে তা আসলে নিরাময় করা যাবে কিনা। আমি শুরু করতে চাই নুরুল হক নূরকে দিয়ে, তিনি সভাপতি গণ অধিকার পরিষদ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং অভিনন্দন, নতুন দলের আপনারা নিবন্ধন পেয়েছেন। কোটা সংস্কার আন্দোলন আপনি শুরু করেছিলেন, সফল হয়েছিলেন একটা জায়গায়, যে তারই ধারাবাহিকতায় আবার কোটা আন্দোলন হয়েছে এবং তারা এখন আরও অনেক ধাপ এগিয়ে রাষ্ট্র সংস্কারের কাজেও তারা একই সাথে চলে গিয়েছে। আপনার অভিমত প্রথমে এটা নিয়ে জানতে চাই। প্রথমেই যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে 2018 সালে আমরা সেই সময়ে এই সরকারি চাকরিতে বৈষম্য নিরসনে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরিকুল আপনারা দেখেছেন, হাতুড়ি দিয়ে তার আপনার কোমর ভেঙে দিয়েছে, সেই চিত্রগুলো আপনারা দেখেছেন। মরিয়ম মান্নার নামে একটি মেয়েকে সিএনজিতে ছাত্রলীগ যৌন নিপীড়ন করেছে। শহীদ মিনারে কুকুরের মতো পিটিয়ে আপনার ফারুক, বিজনেস ফ্যাকাল্টির ছাত্রী সাফা, লুমা, অনেক মেয়েকেও লাঞ্ছিত করেছিল। এই সমস্ত ঘটনাগুলো সে সময় হয়েছিল এবং এই যে আজকের যে একটা সফল ছাত্র আন্দোলন থেকে একটা অভ্যুত্থান, এইটি কিন্তু রাতারাতি বা 2-1 মাসেই তৈরি হয়ে যায় নাই। 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলনটা সে সময় যখন করি, যেমন হাসিব সহ ওরা অনেকে ছিল বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র। এইবার আমরা ছাত্র তো ছিল না, আমরা ক্যাম্পাসে নিয়মিত ছাত্র না, তারা লিড দিয়েছে। কিন্তু এই 18 সাল থেকে আমরা কিন্তু আন্দোলনটা ফেব্রুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত প্রায় 8 মাস আন্দোলন, এবং আমাকে লাইব্রেরির সামনে এখন তো গণমাধ্যম ফুটেজ আছে, ফুটবলের মতো ছাত্রলীগের নেতাকর্মীরা মেরেছে। আমার ব্যাক পেইন হয় এখনও, যে মেরুদণ্ডের হাড় ভেঙে, যার ফলে এখনও কিন্তু অনেকক্ষণ আমি একটানা বসে থাকতে পারি না কিংবা দাঁড়িয়েও থাকতে পারি না। এরকমের অনেক অত্যাচার নির্যাতন গত 1.5 দশকে এই রেজিমের দ্বারা মানুষ শিকার হয়েছে। সকলের একটা পুঞ্জীবিত ক্ষোভ এবং দীর্ঘদিনে যে মানুষের অধিকারহীন করে রাখা, এর একটা বহিঃপ্রকাশ ঘটেছিল এইবারের ছাত্র আন্দোলনে। প্রথম তো তাদের আন্দোলনটা ছিল কিন্তু কোটা সংস্কার বিষয়ে, তারা কিন্তু গণতন্ত্র, নির্বাচন কিংবা গণঅভ্যুত্থানের বিষয়টা ছিল না। আন্দোলনটা যখন এই ছাত্রলীগ যখন আপনার আক্রমণ করে এবং সরকারের তখনকার প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন ছাত্রলীগকে লেলিয়ে দিলেন এবং সমস্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যখন আক্রমণ শুরু হলো, এবং এমনকি এখন তো বেরিয়ে আসছে যে সাবেক এই ফাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীকেও কোটি কোটি টাকা বিলিয়েছেন বিভিন্ন এজেন্সিকে ছাত্রদের উপরে এই হত্যাযজ্ঞ চালানোর জন্য।
এই সমস্ত ঘটনাগুলো কিন্তু সাধারণ মানুষ নিতে পারেনি। যখন দেখেছে যে জানালায় একজন মা দাঁড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, যখন দেখেছে একটি ছেলে পানি পানি করতে করতে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বুক টান করে দাঁড়িয়েছে যে আপনারা গুলি করেন আমার সহপাঠীরা মানে সেভ করার জন্য, সেখানে পশুর মতো অমানবিকভাবে গুলি করে মানুষ মারছে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু মানুষকে সেন্সিটাইজ করেছে এবং সামগ্রিকভাবে একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অসম্ভব রকমের কন্ট্রিবিউশন, অবদান আছে। আজিজুল বারী হেলাল ভাইয়ের মতো একজন ছাত্র নেতারা, আমার মনে হয় যে আমরা তো গত ৬-৭ বছর সক্রিয় রাজনীতি করেছি, তারা তো গত ১.৫ দশক ধরে এই রেজিমের ভুক্তভোগী। জামাত, বিএনপি সহ ৬ শতাধিক মানুষকে গুম করেছে, ৩,৫০০ মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে। সমস্ত মানুষের কিন্তু একটা কালেকটিভ আপনার অংশগ্রহণ কিন্তু এই মুভমেন্টে ছিল। সুতরাং এই মুভমেন্টকে শুধু যদি ছাত্র জনতা বলে একটা ছাত্রদেরকে বা কাউকে জেনারেলাইজ করা হয়, সেটা ভুল করা হবে বোধহয়। কাউকে রাজনৈতিক দলের কন্ট্রিবিউশন বা অন্যদের, ইভেন গণমাধ্যম কর্মীদের আমি মনে করি অনেক ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে এটি কিন্তু একটা সার্বজনীন আন্দোলন ছিল। সেই দিক থেকে আমাদের একটা অবশ্যই ভালো লাগার জায়গা যে আন্দোলনটা আমরা সূত্রপাত করেছিলাম। এবং বিশেষ করে আপনি যদি দেখেন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 19 সালের ডাকসু নির্বাচন, 20-21 সালে কিন্তু আমরা গণ অধিকার পরিষদ নামে একটা রাজনৈতিক দল ঘোষণা করি, যেই দলের আপনার 4টি মূলনীতি ছিল: গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। সিম্পল একটা স্লোগান, খুব তাত্ত্বিক না, রেটরিক না, সিম্পল স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। কারণ আমরা মানুষকে এটা বলে অ্যাটাক করতে চেয়েছি যে এই রাষ্ট্রটা জনগণের হওয়ার কথা, কিন্তু রাষ্ট্রটা জনগণের না। এটা একটা কর্তৃত্ববাদী শাসনের হাতে জিম্মি। মানুষ এখানে বঞ্চিত, শোষিত, নিপীড়িত। কাজে আমরা জনগণের রাষ্ট্র বানাতে চাই। এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার চাই, যেই কারণে আমরা এই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলটি। তার মানে আপনাদের ভিতরেও এই বিষয়টি সুপ্ত অবস্থায় ছিল যে হ্যাঁ, কোটা সংস্কারের পর থেকে আমরা একটা দেশের সংস্কারের দিকেও যেতে চাই, মানে আপনাদের মধ্যে সেটা ছিল। আপনি যদি আমার দলের, কারণ ওরা সবাই কিন্তু বেশিরভাগই যারা এইবার কোটা সংস্কার আন্দোলনে ছিলেন, তারা অনেকে আপনার সাথে ওই রাজনীতি করেছে, হ্যাঁ, শুরুর বিভিন্ন পদপদবিতে ছিল তারা, তাই না? কাজেই যে অবস্থাটা তৈরি হয়েছে, এখন নতুন সরকার হয়েছে এবং এর মধ্যে আপনার নিবন্ধন পেতে দেখেছি আমরা, এই সরকারের আসলে মেয়াদ নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? শুধু একটু ছোট করে বলবেন, তাহলে আমি বিস্তারিত যাব, আমি বাকি দুজনের কাছে যাব। একটু যেটা আলোচনা, একটু 1 মিনিট একটু বলি, তাহলে আলোচনাটা লাইনটা যেটা আমরা গত নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিলেও শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের কারণে আমাদেরকে নিবন্ধন দেয়নি। আবার আমরা পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলাম, আমরা এবি পার্টি, মান্নাভাই সহ 3টে দল নিবন্ধন পেয়েছে। যেটা আমরা বলছিলাম যে আপনি আমাদের দলের 21 দফা একটা কর্মসূচি আছে, ওই সময় সেটা অত হাইলাইটস হয়নি, বিকজ মিডিয়ার উপরে নিয়ন্ত্রণ ছিল, বিরোধী দলের এত খবর দেখানো যাবে না, অনেক ধরনের ফ্যাক্টর ছিল। আমাদের দলের 21 দফা কর্মসূচি আমরা ঘোষণা করেছি 21 সালে। সেই কর্মসূচিতে কিন্তু আমরা বলেছিলাম যে 2বারের বেশি রাষ্ট্রপতির মতো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান অনেকগুলি ছিল। কিন্তু এই যে আপনাদের মধ্যেও যেটা ছিল সুপ্ত অবস্থায়, কোটা সংস্কারের পর যে সরকারের একটা সংস্কার দরকার, মানে রাষ্ট্রের একটা সংস্কার দরকার, পরিবর্তন দরকার সরকারে, যেটা ওরা বাস্তবায়নের জায়গায় নিয়ে এসছে। এবং এই বাস্তবায়নের ফলে একটা নতুন সরকার তৈরি হয়েছে, যার বয়স 1 মাসও হয়নি। কিন্তু এর মধ্যে আপনার কাছে একটা বক্তব্য আমরা পেয়েছি যে আপনি বলেছেন যে জাতীয় সরকার গঠন করতে হবে। আমি একটু বিস্তারিত জানতে নিশ্চয়ই আসবো, কারণ ওনাদের আমি নিয়ে নিই। আমাদের সাথে আছেন হাসিব আল ইসলাম, তিনি সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অনেক ধন্যবাদ হাসিব আল ইসলাম, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যে পরিস্থিতিটা আসলে এখন তৈরি হচ্ছে, অনেক চাপ আপনাদের মধ্যে, আমরা নিজ থেকেও এখান থেকে বুঝতে পারি যে সকল চাপ আপনাদের কাছে চলে এসছে। এখন এই সরকার কতদিন কাজ করবে, রাজনৈতিক দল থেকেও একটা চাপের জায়গা চলে আসছে। আজকে শীর্ষস্থানীয় সম্পাদকরা বলেছেন 2 থেকে 3 বছর মিনিমাম লাগবে, অথবা কাজের পরিধি অনুযায়ী আরও বাড়তে পারে। এটা আপনারা কি কখনো ভাবেন যে এই সরকারটা মানে কবে নাগাদ নির্বাচন দিতে চান বা কতদিন এই সরকার চলবে? আচ্ছা দেখুন, আমরা যে আন্দোলনটা করেছিলাম, আমরা আন্দোলনে আমাদের ঘোষণাপত্রই ছিল, অভ্যুত্থানের ঘোষণাপত্রে, যে ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন বাংলাদেশের জনতা আসলে ঠিক করবে যে আসলে বাংলাদেশের নির্বাচন কবে হওয়া দরকার বা কবে হওয়া প্রয়োজন। তবে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিংবা ছাত্র জনতার সরকার, আমরা যাই বলি না কেন, এই সরকারকে কিছুটা হলেও একটু সুযোগ দিতে হবে সংস্কার করার, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু ইতিবাচক আসলে একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে যে আমরা সংস্কার করছি। এখনো পর্যন্ত আমরা কিন্তু আসলে সরকারের সংস্কারের প্রতি যতটা আসলে ইতিবাচক পদক্ষেপ, সেগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাইনি। সুতরাং আমরা যেহেতু একটা দেশ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গিয়েছিল, দেশের প্রত্যেকটা অর্গানাইজেশন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে ছিল, আমরাও বুঝতে পারি, দেশের জনগণও
বুঝতে পারে যে একটা স্টেবল পরিস্থিতি না হওয়া পর্যন্ত কিন্তু আসলে সংস্কারের দিকে যাওয়া যায় না। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সরকারের সাথে সংশ্লিষ্ট যারা আছে, আমরা আগেও বলেছি, ব্যাপারটা এখনও ক্লিয়ার করছি যে আমরা কিন্তু আসলে সরকার না, আমরা রাজপথে আছি সরকারের প্রেশার গ্রুপ হিসেবে। আমাদের যেই সকল দাবিগুলো ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত, এই বিলোপ নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমরা রাজপথে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে যাচ্ছি। সুতরাং সরকারকেও কিন্তু ইতিবাচক পদক্ষেপগুলো নিতে হবে সংস্কারের বিষয়। এখন তারা যদি আসলে সংস্কারের দিকে না যায় তাহলে আসলে কিন্তু দেশের জনগণ তাদেরকে ক্ষমতায় রাখতে চাইবে না। কেননা দেশের মানুষজন জীবন দিয়েছে, রক্ত বিসর্জন দিয়েছে এই দেশটাকে যাতে ফ্যাসিবাদী অবস্থার বিলোপ নিশ্চিত হয় এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান যাতে স্বাধীন হয় এবং দলীয়করণ থেকে যেই দলীয়করণটা হয়েছিল এবং যেই দলীয়করণের জাতাকলে তারা আটকে ছিল সেখান থেকে তারা সেই প্রতিষ্ঠানগুলোকে মুক্ত করতে চায়। সুতরাং এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার সেই দিকে না আগায় তাহলে আসলে কিন্তু জনগণের যেই এখন পর্যন্ত যেই মানে হচ্ছে যেই কি রয়েছে আর কি সাপোর্টটা রয়েছে সেই সাপোর্টটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু সংস্কারের দিকে এগিয়ে আসতে হবে এবং আমরা আমাদের জায়গা থেকে বরাবরই প্রেশার দিয়ে যাচ্ছি যাতে তারা রিফরমেশনের দিকে যায় এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার একটি সম্পূর্ণ বিলোপ নিশ্চিতের দিকে তারা আগায়। এখন তারা যদি জনগণ যদি দেখতে পায় যে আসলে এই সরকার আসলে আমরা যেই সরকারের কাছ থেকে আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো তারা পূরণ করছে এবং সেই দিকে তারা এগিয়ে যাচ্ছে, তাহলে বাংলাদেশের জনগণ আমি মনে করছি যে সরকারকে যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সময় দেবে। আর যদি তারা এই সংস্কারের পথে কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের পথে যদি তারা আসলে ইতিবাচক ভূমিকা না রাখে কিংবা কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখাতে পারে তাহলে তো আসলে দেশের জনগণ আসলে তাদেরকে সময় দিবে না। ব্যাপারটা স্পষ্ট, একদমই স্পষ্ট। এখানে একটা যে জায়গাটায় একটু সন্দেহের জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে যেহেতু সরকারের একটা অংশ এখন আপনারাও, কাজে সরকার যদি কোনো কিছু ভুল করে, সরকারের জায়গা থেকে কোনো জায়গায় যদি ব্যর্থতার জায়গা তৈরি হয়, আপনারাই আপনাদের বিপক্ষে দাঁড়াতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা তো সবসময় আমরা বলেছি এটা আমাদের যে আমরা প্রেশার গ্রুপ হিসেবে আসি, প্রেশার গ্রুপ হিসেবে রাজপথে আছি সরকারকে দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার পরিচিত প্রতিফলন ঘটাতে কিন্তু আমরা এখনো রাজপথে কাজ করে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীরা কিন্তু রাজপথে সরব আছে, তারা চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। কোনো জায়গায় যদি দেখতে পাচ্ছে যে লাল ফিতার দৌরাত্ম, সেখানেও কিন্তু তারা দাবি তুলছে, প্রতিবাদ করছে, তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে যাতে করে সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং একই সাথে সমালোচনাও করতে চাই। আমরা যৌক্তিক সমালোচনা করতে চাই, যৌক্তিক বিরোধিতা করতে চাই, যাতে করে আমাদের যে উদ্দেশ্যটা ছিল, জনগণ যেহেতু আমাদের ডাকে সাড়া দিয়ে তারা জীবন উৎসর্গ করেছে, রাজপথে রক্ত দিয়েছে, সুতরাং জনগণের প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা আছে। সুতরাং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আমরা সরকারের সমালোচনা করতে প্রস্তুত আছি এবং কি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রেশারাইজ করতে আমরা প্রস্তুত আছি। একদম আমরা স্পষ্ট। আমি একটু এখন আজিজুল বারী হীরার কাছে যেতে চাই। তিনি তথ্য সম্পাদক, বিএনপি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। যে কথাটি আসলে হচ্ছিল, তারাও যৌক্তিক কথাটা অনেকবার আসছে, যৌক্তিকভাবে এসছে নিশ্চয়ভাবে, যে কতদিন থাকতে চাই, কিন্তু আজকে একটু স্পষ্ট করেছেন সম্পাদকরা যে 2 থেকে 3 বছরের মতো সময় তারা চান যে এই সরকার থাকুক। কিন্তু আপনারা একটা দ্রুত নির্বাচনের পক্ষে সবসময়। 2 থেকে 3 বছর কি আপনাদের কাছে যৌক্তিক সময় মনে হচ্ছে নাকি না? ধন্যবাদ আপনাকে। এই 5ই আগস্টের পরে আপনার অনুষ্ঠানে প্রথম আসতে পেরে আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যারা বলল যে 2 থেকে 3 বছরের সময় দেওয়া প্রয়োজন সংস্কারের জন্য, তারা যদি এই কথাটা গত 16 বছরে বলতো, 17 বছরে বলতো, তাহলে হাসিনার মতো মাফিয়া তো তৈরি হতে পারত না। তারা যদি এই উদ্যোগটা 17 বছর আগেই নিত তাহলে তো হাসিনার মতো মাফিয়া জন্ম নিত না এদেশে। সুতরাং আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, এই যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, যে বিপ্লব, এই বিপ্লবের ফলে যে পতিত সরকার বা পলায়নকারী সরকারের প্রতি সদয় দেখানোর কোনো সুযোগ নেই এবং এখানে নিরপেক্ষতা দেখানোর কোনো সুযোগ নেই। বর্তমানে এই যে সরকার, এই সরকারকে আপনি বিপ্লবী সরকার বলুন, গণ অভ্যুত্থানের সরকার বলুন, যে সরকারই বলুন, এই সরকারের আপনারা একটা কথা বলেছেন যে ফেইলার। এই সরকারের ফেইলার মানে কিন্তু বাংলাদেশের একটা ফেইলার, মানে আবার সেই মাফিয়ার পদধ্বনি আমি শুনি যখনই বলা হয় সরকার ফেইলার, সরকার ফেইলার। কী জন্য সরকারের প্রতি আমাদের সকলের সমর্থন রয়েছে। আমরা একটি সমন্বিত বিপ্লবের ফলে 17 বছর ব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে এবং গত শেষ 34 দিনের দুনিয়া কাঁপানো 34 দিনের মতো আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলনের উপসংহার টেনেছে, সেই সরকারকে আপনি ফেইলার বলে
আমার কাছে মনে হয় যে একটু ফ্যাসিবাদের প্রতিধ্বনি যেন আবার কোথার থেকে শোনা যাচ্ছে, মাফিয়া ইজমের প্রতিধ্বনি যেন আবার কোথার থেকে শোনা যাচ্ছে। আমাদের আপনি বলছেন যে দ্রুত দ্রুত ক্ষমতায় যায়, এরকম কোনো বক্তব্য বিএনপি দেয়নি। বিএনপি যেটা দিয়েছে সেটা সমস্ত দলই একই সুর মিলিয়ে একই কথা বলেছে, রাজনীতিবিদ একই কথা বলেছে যে আপনি যদি কি করতে চান তার একটা রোডম্যাপ জনগণের কাছে দেওয়া উচিত, তাই না? কি করতে চান, কতদিন ধরে করবেন। এই সংস্কার শব্দটা 2011 সময় প্রতিধ্বনিত হয়েছিল, এবং ওইটার থেকে আমার ভয় হয় যে আবার কোনো 1/11 ফলে যে মাফিয়া 17 বছর রাজত্ব করেছে, আবার এই সংস্কারের নাম করে অন্য কোনো আবার কোনো মাফিয়াতন্ত্র তৈরি হয় কিনা। মূল সমস্যাটা কোথায় দেখেন, মূল সমস্যাটা হলো যে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ছিল না, বাংলাদেশের মানুষের ভোটিং রাইট ছিল না, তাই না? আপনি আপনি বাংলাদেশকে কীভাবে গণতান্ত্রিক দিকে নিয়ে যাবেন, কীভাবে মানুষের ভোটিং অধিকার প্রতিষ্ঠা করবেন, এই সব বিষয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি এখন যদি বলেন যে সংস্কার করতে হবে, পুলিশে সংস্কার করতে হবে, প্রশাসনে সংস্কার করতে হবে, মেডিকেল সেক্টরে সংস্কার করতে হবে, বাণিজ্য সেক্টরে, আই ডু অ্যাগ্রি উইথ দিস, কিন্তু এই সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা একটা মানে ধাবমান প্রক্রিয়া। এটা কখনো 2 মাস 3 মাস 3 বছর 4 বছরে টার্গেট করে কোনো সংস্কার চলমান প্রক্রিয়া, তাই না? সুতরাং আর এই সংস্কারের যে বাস্তবায়ন, এই বাস্তবায়নটা করে সাধারণত আপনার জনপ্রতিনিধি সরকার, এটা হলো এন্টারিম গভর্নমেন্ট, দ্যাট মিনস ইটস এ কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট। তার উচিত হবে যে বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলনটা করেছে, বাংলাদেশের জনগণ যে আন্দোলনটা করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই গণতান্ত্রিক ধারা যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য তাকে আমাদের যে বক্তব্য ছিল রোডম্যাপে দেখেন আপনি আমাদের এই যে নির্বাচন কমিশনটা দেখেন, আজকে নুরুল হক নুররা, আমি কংগ্রেচুলেশন করছি, তারা নিবন্ধন পেল, মান্না ভাই নিবন্ধন পেল, আরও অনেক দল নিবন্ধন পেয়েছে, তাই না? এই ফ্যাসিবাদ ছিল বলে তো নিবন্ধনটা পেল না। সুতরাং এই নির্বাচন কমিশনটা একটা ফ্যাসিবাদের দোষর। এই নির্বাচন কমিশনটা তো প্রথমেই আপনার ঠিক করা উচিত, তাই না? সবকিছু সংস্কার করবেন এই কথাটাই তো ভালো না। সবকিছু আপনি একটা পলিসি দিতে পারেন যে কিভাবে দেশটা মাফিয়া মুক্ত হবে, কিভাবে দেশে মাফিয়ার বীজাণু যাতে কোথাও না থাকে, সেই সংস্কার আপনি করেন, যে মাফিয়াতন্ত্র যেন বাংলাদেশে না থাকতে পারে, মাফিয়ার দোসররা কোথায় কোথায় লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে। আপনি এখন যদি টোটাল বাংলাদেশকে সংস্কার করবেন 3 বছর ব্যাপী কি সম্ভব? আমার তো মনে হয় 20 বছর 50 বছর 100 বছরও দরকার একটা টোটাল সংস্কার প্রক্রিয়া। আজকে যেটা সংস্কার করছেন কালকে সেটা নাও আপনার মানানসই হতে পারে, সেটা আবার সংস্কার তার মানে আপনি 2 থেকে 3 বছর সংস্কার শব্দটাই আমার কাছে মনে হচ্ছে না, সংস্কার শব্দটা আমরা বাদ দেই, আমরা সময় নিয়ে কথা বলছি তো। 2 থেকে 3 বছর কি আপনারা 3 বছর এটা আপনি কিভাবে ডিসাইড করেন? এটা যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, আবার আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা এই আন্দোলনের যারা উপসংহার টানলো, এবং আরও বিভিন্ন যেমন সাংবাদিকরা বলেছে, আরও বিভিন্ন অ্যাসোসিয়েশন বলেছে, এদের সাথে যদি ডায়ালগ হয়, একটা ন্যাশনাল ডায়ালগ হয়, এবং আমি তো মনে করি এই সরকারের প্রতি অন্তত সপ্তাহে 2 দিন আমাদের পলিটিক্যাল পার্টিসের সাথে ডায়ালগ করা উচিত। ব্যক্তিগত সম্পর্ক দিয়েও কিন্তু কথা বলা যায়, শুধু ডায়ালগ করতে হবে আপনার অফিসিয়ালি তা না, আপনার ইনফর্মালও কথাবার্তা বলে আপনার একটা সময় নির্ধারণ করা যায় যে আমরা এতদিনের মধ্যে গণতান্ত্রিক। আর আমি তো দেখিতে এটা ম্যাটার অফ মানে খুব বেশি দিনের প্রয়োজন না, আপনি একটা নির্বাচনের দিকে দেশটাকে নিয়ে যেতে হবে আপনাকে। সেটা কতদিন এটা তো আপনি বলতে পারেন যে এতদিন পরে আমি বিয়ে করব, এতদিন পরে আমি ব্যবসা করব, এতদিন পরে আমি চাকরি করব, বলতে পারেন। এইটা হলো আপনার একটা আপনি বলছেন 2-3 বছর বেশি, আবার বলছেন আমি 2-3 বছর বেশিও বলিনি, আমি বলছি যে আপনি এই সরকারে যেমন একদল প্রস্তাব দিছে, আমরা রাজনৈতিক দলও কথা বলবো, তারা তো ডাইরেক্ট ডেফিনেট করে দিল যে 2-3 বছর। আমরা কিন্তু আমরা বলছি কি করতে চান, সেই কাজ কি করতে চান, তার উপর আপনারা প্রথম আমাদের দাবিটা কি, আপনাদের আন্দোলনটা কেন হলো শেখ হাসিনার বিরুদ্ধে, যে সে মানুষের ভোটিং রাইট আদায় করে আমরা বুঝতে পেরেছি। আমরা খুবই ডিপ্লোম্যাটিক জায়গায় এখনো সবাই আছি। না, আমার ধারণা আজিজুল বারী হেলাল, আমরা নিজেরাও জানি না যে আমরা কয়দিন সেখানে কোনো পরিবর্তন হচ্ছে না, সেখানে পরিবর্তন হচ্ছে, সেখানে কোনো কথা বলা হচ্ছে না যে বাংলাদেশে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের যে খুব বেশি প্রয়োজন, সেখানে কোনো কথা নেই। আপনার ভোটিং রাইটে কোনো কথা নেই। কথা হলো কি, এই সংস্কার সেই সংস্কার করে মূল লক্ষ্য থেকে আপনি
জনগণের চিন্তা ডাইভার্ট করছেন। আমি সেখানে এখন সেটা হচ্ছে কিনা, যে জনগণের চিন্তা ডাইভার্ট হয়ে যাচ্ছে কিনা, আমরা বিরতির পর ফিরবো, কারণ এর মধ্যে একটা প্রস্তাবও এসছে নতুন নিবন্ধিত গণ অধিকার পরিষদের কাছ থেকে, যে জাতীয় সরকার গঠন করতে হবে, সেটিও আসলে সম্ভব কিনা। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা সবাই রাজকাহনে আছি, মেয়াদ নিয়ে বিতর্ক কতদিন এবং সেটি নিয়ে আমরা আলোচনা করছি। তার মাঝখানেই চলে এসছে নুরুল হক নূর আমাদের সাথে আছেন, তিনি সভাপতি গণ অধিকার পরিষদ। আপনি আজকে বক্তব্যে বলেছেন যে আসলে জাতীয় সরকার দরকার, প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন সেই সরকারের মধ্যে। কেন এটা মনে হয়েছে? এত আন্দোলন বিপ্লব, এত রক্তক্ষয়ের পর একটা সরকার হয়েছে, তারপরে জাতীয় সরকার কেন লাগবে? আমি বিশেষ করে 6 তারিখের পর থেকে আমি জেল থেকে মুক্ত হতে আমি 4টা কথা বলে আসছি। বিশেষ করে প্রথমত হচ্ছে যে এই গভর্নমেন্টের সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা, ইকোনমিকে গতিশীল রাখা, এই দুটো কথা। প্লাস হচ্ছে আমি বলছি যে এই গভর্নমেন্টের স্ট্যাবিলিটির জন্য এবং রাজনৈতিক দলের ধরেন এখন একটা ফ্যাসিস্ট রেজিমের তো পতন হয়েছে, এখন গভর্নমেন্টের ভ্যানগার্ড বা গভর্নমেন্টের সহযোগী পার্টনার হবে অপোজিশন পার্টিগুলো। এবং এই আন্দোলনে ছাত্রদের লিডিং ছিল, ছাত্রদের নেতৃত্বে সবাই ঝাঁপিয়ে পড়ছে, ট্রু, কিন্তু বিহাইন্ড দ্য সিন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সুসংগঠিতভাবে সব ধরনের সাপোর্ট ছাত্রদেরকে দিয়েছে, তাদের পাশে ছিল। কাজেই রাজনৈতিক দলের সাথে যদি ইন্টারিম গভর্নমেন্টের একটা গুড রিলেশন না থাকে, বোঝাপড়া না থাকে, তাহলে কিন্তু একটা সন্দেহ সংশয় তৈরি হবে, যেটা ইতিমধ্যেই অনেকে বলছে যে তাহলে সরকার কি আবার, যেমন আপনি বলছেন যে এই গভর্নমেন্টের ছাত্ররা একটা পার্ট, আবার মাঠের বিরোধিতায় একটা পার্ট আছে, তাহলে এই গভর্নমেন্টকে আবার তাদের পৃষ্ঠপোষকতা করে কোনো কিংস পার্টি তৈরি করতেছে কিনা, আবার 111 মতো, আবার এইটা কি বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যাচ্ছে কিনা। যেমন আজকে সম্পাদকদের কথা বলছেন, সম্পাদকরা 2-3 বছর চেয়েছে। টু বি অনেস্ট, অনেকের প্রতি আমার ফুল রেসপেক্ট আছে, অ্যাট দ্য সেম টাইম তাদের প্রতি আমার কোশ্চেন আছে যে গত 15 বছরে এই সম্পাদকদের মধ্যে কারা লাউড অ্যান্ড ক্লিয়ারলি ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিল, কারা গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের পক্ষে সোচ্চার ছিল। বরঞ্চ এমন আপনার নাম করা সম্পাদকদেরকে আমরা দেখেছি, তারা এরকম বলছেন যখন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন আল জাজিরাতে ডকুমেন্টারি প্রকাশ হলো, যে আমরা কি নিয়ে প্রতিবাদ করছি আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমাদেরকে একটা প্রেস নোট দেওয়া হচ্ছে গোয়েন্দা সংস্থা থেকে, সেইটা আমাদের ছাপাতে হচ্ছে। এমনকি তারা এটাও বলছেন যে বেনজিরের অপকর্ম আমরা আগে থেকে জানতাম, কিন্তু আমরা প্রচার করতে পারতেছিলাম না। তো এরকম মেরুদণ্ডহীন সম্পাদকরা এখন ধরেন একটা মাঝখানে ইন্টারিম গভর্নমেন্ট আছে, হঠাৎ করে ধরেন তারা এখন চান্সে যদি চায় যে রাজনীতিকে চাপিয়ে রেখে তারা তাদের একটা এজেন্ডা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করুক, সেটা আভাস কি আপনি দেখতে পাচ্ছেন? আমি পুরো একটা ক্লামজি সিচুয়েশন, একটা অস্থির সিচুয়েশন, একটা অস্পষ্ট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং এই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো পেছনের দিকে একটু ফিরে তাকাতে, যে 75-এ শেখ মুজিবুর রহমানের মতো একজন প্রভাবশালী এবং এরকম একজন নেতার মৃত্যুর পরে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ ফিনিশ, সো আওয়ামী লীগ আর নাই, সো এখন অপোজিশন বা বাকি যারা ক্ষমতার জন্য ঘটনা ঘটেছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু পরবর্তী পরিস্থিতিতে আমরা কি দেখলাম? 3রা নভেম্বর জেল হত্যার মতো ঘটনা ঘটলো, তারপরে কি হলো, পাল্টা নানান ধরনের অভ্যুত্থান হলো। এখনকার যে সিচুয়েশন, এখন এই গভর্নমেন্টকে কেউ বলছে বিপ্লবী গভর্নমেন্ট, কেউ বলছে ছাত্র জনতার গভর্নমেন্ট, কেউ বলছে অন্তর্বর্তী গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটা যে কি সেইটাই কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ইউনাইটেডলি সেটা বলতে পারছি না। আমাদের জাতীয় ঐক্য এবং সংহতির জায়গায় এখন পর্যন্ত কিন্তু আমরা বলতে গেলে পৌঁছাতে পারিনি। এবং সরকারের যদি আপনি ফাংশনিং দেখেন, এখন পর্যন্ত সরকারের যে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করে পুলিশের এসআই পদমর্যাদারই 10 থেকে 12 হাজার কর্মকর্তারা চাকরিতে জয়েন করেন। পুলিশের পেট্রোলিং ফাংশন হচ্ছে না। আপনি যদি এখন এখান থেকে একজন এই একটা লিডিং টেলিভিশন চ্যানেলের সম্পাদক, আপনি যদি সামনে একটা দুর্ঘটনার শিকার হন, পুলিশকে ফোন দিলে পুলিশ আস্তে আস্তে কাজ শেষ। তো সেই জায়গা থেকে বলছি যে পুলিশের আমি যতদূর খোঁজ পেয়েছি প্রায় 500 গাড়ি আপনার এই নষ্ট হয়েছে। তাহলে এই গাড়ি ছেড়ে পুলিশ কীভাবে ফাংশন করবে? পুলিশের মধ্যে যারা এই যে 15 বছরে অপরাধের সাথে জড়িত ছিল তাদের মধ্যে আতঙ্ক যে তারা চাকরি হারাতে পারেন, তারা গ্রেপ্তার হতে পারেন। এই কারণে কিন্তু এসপি, ডিসি, ডিআইজি থেকে রুট লেভেল পর্যন্ত অনেকেই চাকরিতে জয়েন করছে না। তাহলে পুলিশের ব্যবস্থা 1 মাসেও কিন্তু ফাংশন করা যায়নি। প্রশাসনের মধ্যে সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, অস্থিরতা, ওই যে দেশ ছেড়ে কেউ পালাচ্ছে, কেউ এখনও করার চেষ্টা করতেছে। সরকার কিন্তু বলতে গেলে সত্যিকার অর্থে 1 মাসেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। এবং এই সরকারের যে 21 সদস্যের প্রতিনিধি, তাদের প্রতিও আমার সম্মান আছে। আমি বলতে চাই 21 সদস্যের প্রতিনিধি যাদেরকে নেওয়া হয়েছে, গত 15 বছরে আজিজুল ভাইয়ের যে কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস, আমি এই অল্প বয়সে যে স্যাক্রিফাইস করেছি, অ্যাট দ্য সেম টাইম আমি কম্পেয়ার করতে চাই অবশ্যই যারা আমার জনপ্রতি আমার দায়িত্ব নেবেন, রাষ্ট্রের দায়িত্ব নেবেন, তাদের কি স্যাক্রিফাইস এবং কন্ট্রিবিউশন, তাদের অনেকেই বরঞ্চ আমি দেখি 2-1 জনে এই গভর্নমেন্টেরও বেনিফিশিয়ারি ছিলেন। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই কাঠামোতে কিংবা এই 21 সদস্য
এই স্ট্রাকচার দিয়ে এই গভর্নমেন্ট সফল হওয়া সম্ভব নয়। এই জন্য আমি বলছি যে গভর্নমেন্টের স্ট্যাবিলিটির জন্য আমরা বুঝতে পেরেছি। আমি বলছি যে একটা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিনিধি নিয়ে তাদের মনোনীত প্রার্থীদেরকে নিয়ে সংখ্যা বাড়িয়ে এটা একটা জাতীয় সরকার রূপ দেওয়া একদম দরকার। না হলে আমরা একদম গভর্নমেন্টের স্পষ্ট। সফল হওয়ার তাহলে আমি হাসিব সংখ্যা আল আমি ইসলামের কম কাছে দেখি। আমরা এটা জানতে চাই। পুরো বক্তব্য তিনি বললেন কি সরকার তাদের কাছে এখনো অস্পষ্ট, আপনারা একটু স্পষ্ট করতে পারেন কিনা, এবং তারা ঠিক নিশ্চয়তা পাচ্ছেন না, এর জন্য রাজনৈতিক দলের সদস্যদের ঢুকাতে যাচ্ছে। আচ্ছা দেখুন, আমরা কিন্তু বলেছি যে এটি আসলে এটাকে যদি আমরা সংজ্ঞায়ন করতে যাই তাহলে আসলে এটা অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে বলতে হবে। তবে আমরা এটাকে যেহেতু একটা বিপ্লবের মধ্যে দিয়ে সরকারটা এসেছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে, সুতরাং আমরা এটাকে যেহেতু ছাত্র জনতার একটা আকণ্ঠ সমর্থন ছিল এই সরকারের প্রতি এবং এখন পর্যন্ত আছে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণের, সুতরাং আমরা এটাকে হচ্ছে ছাত্র জনতার সরকারই এখন পর্যন্ত বলছি। আর যেই বিষয়গুলো আছে দেখুন, এখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ছিল, তাকে চেঞ্জ করে পরিবর্তন করে আবার আরেকজনকে দেওয়া হয়েছে। এখন দেখুন, রাষ্ট্রের মধ্যে ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনাটা এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকে ফুললি অ্যাক্টিভ করাটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। এখন ধরেন যে আসলে পুলিশ আসলে আমরা কোনো থানায় কিন্তু ওইভাবে ফাংশন করছে না এতদিন যেভাবে ফাংশন করতো। এখন সেই থানাগুলোতে তো ফাংশন করাতে হবে। এখন কেউ যদি চাকরি করে, পুলিশের বেতন তো শেষে মাস শেষে ঠিকই নিচ্ছে, এখন যদি সে তার কর্মস্থলে না যায়, জনগণের যে নিরাপত্তা দেওয়া নিশ্চিতের ব্যাপার, সেই নিরাপত্তা নিশ্চিত করতে যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদের আসলে চাকরি করার প্রয়োজন নেই। এই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বার্তা আসা প্রয়োজন যে আসলে এতদিনের মধ্যে জয়েন করতে হবে, এত ঘন্টা চাকরি করতে হবে, আপনাকে যদি সঠিক সময় আপনাকে রেসপন্স না করা যায় আপনি তার চাকরি থেকে তাদেরকে বাদ দিয়ে দেন। অযোগ্যদের তো আসলে থাকার দরকার নেই এখানে। 15 বছরে কিভাবে নিয়োগ হয়েছে সেটা তো আমরা সকলের কাছে স্পষ্ট। সুতরাং প্রয়োজনে নতুন নিয়োগ দেওয়া হোক, ইমিডিয়েটলি নতুন কোনো প্রজ্ঞাপন জারি করে বা যেভাবে হোক না কেন নতুন পুলিশদেরকে নিয়োগ দেওয়া হোক, অন্তত দেশের ল অ্যান্ড অর্ডারটা পুরোপুরি যাতে ঠিক হয় সেই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মুহূর্তে মানে একদম কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ এবং শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি। এবং আমরা প্রেশার বারবারই ক্রিয়েট করে যাচ্ছি। এখন পুলিশের মধ্যেও একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে যে 15 বছর তো তারা আসলে ফ্যাসিবাদকে এক প্রকার সার্ভ করেছে এবং এখন দেখুন সে তার পেশাদারিত্বের পরিচয় দেয় নাই, এজন্যই তার মধ্যে ভয়। তারপরে আমরা বলেছি যে যেহেতু পুলিশের কিন্তু আসলে জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, তারপর আমরা বলেছি যে আমরা প্রয়োজন আপনাদের নিরাপত্তা দেবো, আমরা সহযোগিতা করব। এরপরেও যারা আছে তাদের কর্মস্থলে ফিরছে না যে সকল পুলিশ সদস্য, আমরা সুস্পষ্টভাবে বলতে পারি তারা নিশ্চিত কোনো প্রকার কোনো ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত, তাহলে কেন তারা আসলে তাদের পেশাদারিত্বের পরিচয়টা দিচ্ছে না? সবসময় তো আমাদেরকে তো একটা সহযোগিতা করতে হবে। এটাও কি হতে পারে যে যারা কাজ করতে চান বা যারা চান না, ধরেন আমি চাকরি করতে চাই না, আমার সেটা ইচ্ছা, সেটা তো আমার অধিকার যে আমি কাজ করতে চাই না, হ্যাঁ, তা কাজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেটা নির্ধারিত করা। 1 মাস তো একটা দীর্ঘ সময়, এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলো না। আপনারা শুরুতে অনেক প্রেশার রেখেছিলেন উপদেষ্টাদের, আমরা পরিবর্তিতও হতে দেখেছি। 1 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যখন এত নাজুক অবস্থা, সেই দিকে আপনারা আসলে নজর দিচ্ছেন কিনা? যে আমরা সবসময় বলে যাচ্ছি, আমরা সবসময় প্রেশার দিয়ে যাচ্ছি, এই দায়িত্বটা তো আসলে মানে হচ্ছে একটি থানায় পুলিশ আসবে কি আসবে না এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছে তারা ঠিক করবে। আমরা কথা বলতে পারি এই জায়গাটায়, আমরা বারবারই বলতে যাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটি কঠিন পদক্ষেপ নেওয়া উচিত এই ব্যাপারগুলোতে, কারণ এইভাবে তো একটা রাষ্ট্র ফাংশন করতে পারে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে আমি কি সংস্কার করব, কিভাবে করব? সুতরাং ইমিডিয়েটলি কোন একটা অ্যাকশন নেওয়া উচিত। যারা চাকরি করতে চাইবে না চাকরি ছেড়ে দেন, জরুরি নিয়োগ দেন, আপনি রাষ্ট্রকে ভালোভাবে ফাংশন করান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করেন। এইটাই বলতে চাই। এবং তার মানে আপনারা এই বিষয়টাতে একদম সচেতন আছেন এবং আপনি স্পষ্ট করেছেন যে এটা ছাত্র জনতার সরকার, এই ব্যাপারে কোনো অস্পষ্টতার জায়গা নাই। আজিজুল বারী হেলাল একটা কথা অনেক কথার মাঝখানে বলেছিলেন যে আমরা তো 1-11-র কথা আমাদের মনে আছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাই বলেছেন, আপনাদের মহাসচিব, বিএনপি মহাসচিব। এই সংখ্যা কেন এলো? তখন তো একটা আর্মি ব্যাক গভর্নমেন্ট ছিল, পরিস্থিতি ডিফারেন্ট ছিল। এখন যে অবস্থা, এটা ছাত্র জনতা, আপনি বলছেন সবার সমর্থন নিয়ে এই সরকারটা আছে, তারপরেও কেন এই সন্দেহ আপনাদের যাচ্ছে না? এই সরকারের পিছনে যে কথাগুলো আমরা শুনছি, যে যেমন আপনারা কয়েকদিন ধরে আমি বিভিন্ন টেলিভিশনে এক সংস্কার শুনতে, কারণ এর আগেও এই সংস্কার নিয়ে 111-এর সরকার বিভিন্নভাবে বিরাজনীতিকরণের দিকে চলে গিয়েছিল এবং এই সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া না ভেবে তারা মানে বিরোধী দল দমনে নেমেছিল। এই জন্য বলছি যে 1-11-এর যে সংখ্যা আসিফ সুন্দরভাবে বলেছে যে এই সরকারকে এই সরকারের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আনস্টেবল হয়ে যায়, এখনো পুলিশ ঠিক মতো ডিপ্লয়মেন্ট হলেও তা নাই কাজ করছে না, বা ডিপ্লয়মেন্ট দেওয়ার মতো পুলিশ নেই, তাই নতুন পুলিশ কেন নিয়োগ দিচ্ছে না? তাই না, এইসব বিষয় আমাদের কাছে অস্পষ্ট। যে আজকে 1 মাস হয়ে গেল এখনো মানে আপনার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কেন টোটাল ফাংশনিং হতে পারলো না, তাই না? এই জন্য যদি আপনি সরকারকে দায়ী করেন তাহলে বলতে হবে যে
সাথে কিন্তু শুধু এই 12 জন উপদেষ্টা বা 14 জন উপদেষ্টার সাথে একটা ব্যুরোক্রেসি আছে। সেই ব্যুরোক্রেসিটা কিভাবে রিফর্ম হচ্ছে, রিফর্ম বলতে এখানে আমি অ্যাপয়েন্টমেন্ট বোঝাচ্ছি, আমি কিন্তু রিফর্ম বলতে অ্যাপয়েন্টমেন্ট বোঝাচ্ছি, এই অ্যাপয়েন্টমেন্টগুলো কীভাবে হচ্ছে, এই সব বিষয়গুলো দিকে নজর রেখে, এবং সরকার মাঝে মাঝে বলছে যে আপনার কি আমাদের যতদিন ইচ্ছা ততদিন ক্ষমতায় থাকব, যতদিন রিফর্ম না হবে, এই সমস্ত কথার জন্য হয়তো সন্দেহ হয়েছে, আমাদের সন্দেহ হচ্ছে। কারণ 111-এর থেকে তো একটা বাজে মানে ধারণা আমাদের সবার মধ্যে রয়েছে, বাজে অভিজ্ঞতা রয়েছে যে একটা মাফিয়াতন্ত্র তৈরি হতে পারে। সেই জন্য বলছি যে দেখেন, এখন আমাদের সবচেয়ে বড় দরকার হলো যে সংবিধানে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বিল না, এখন তো নেই, না আনলে কিভাবে আনবেন, তাই না? সংবিধান যদি পরিবর্তন না করেন, সংবিধান পরিবর্তন করতে হলে সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার, সেটা কিভাবে হবে? অথবা কি ডক্ট্রাইন অফ নেসেসিটির দ্বারা, অর্থাৎ 91 সালে যে 3 জোটের রূপরেখা যেভাবে সংবিধান পরিবর্তন করা হয়েছিল ঠিক সেইভাবে করবেন কিনা, এই আলোচনাগুলো কিন্তু অত্যন্ত জরুরি এই আলোচনা করা। সুতরাং আপনারা এইসব আলোচনা না করে যে তত্ত্বাবধায়ক সরকারের বিল নেই, ওটা কেন আনবেন না? আপনার গণভোটের মতো জিনিস নেই, কেন সংবিধানে আনবেন না? সুতরাং অগ্রাধিকারটা হলো গণতন্ত্রের দিকে ফিরে নিয়ে যাওয়া। দ্যাট মিনস আপনার আমাদের যে ভোটিং রাইট এবং যে নির্বাচনে একটা নির্দিষ্ট সুন্দর নির্বাচন প্রথা, আর যে সংস্কারের কথা বলেন, বিএনপি কিন্তু 31 দফা ক্লিয়ারলি বলেছে কি কি বিষয় সংস্কার। অন্যান্য দলের সাথেও কিন্তু কথা বলতে পারে এই তত্ত্বাবধায়ক সরকার। অগ্রাধিকার যেটা আছে সেটা নিয়ে আপনাদের একটা ইয়ে আছে যে হ্যাঁ, ভোটের দিকে যাওয়ার ক্ষেত্রে যেসব জিনিস অগ্রাধিকার ভিত্তিতে দেখা দরকার, তত্ত্বাবধায়ক সরকার বলেন, নির্বাচন কমিশনের পরিবর্তন বলেন, এগুলোর দিকে আপনারা আগে মনোযোগ দিতে বলছেন এখন সরকারকে, সেটাই হচ্ছে আপনাদের মূল চাওয়ার জিনিস। এবং এই চাওয়ার মধ্যেই আসলে নানা রাজনৈতিক দলের নানা চাহিদা, নানা চাওয়ার জায়গা আছে। কিন্তু এই বিরাজনীতিকরণের যে হঠাৎ করে গল্পটা এসছে বা কথাটা এসছে, সেটার আজকে নুরুল হক নুরও এক জায়গায় বলেছেন, আমি বিরতিতে থেকে এসে জিজ্ঞেস করব, আপনি বলেছেন যে দেশে এখন লুটপাটে নৈরাজ্য করছে আরেকটি নব্য দখলদার। এখন এটি যখন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলা হয় তখন বিরাজনীতিকরণের একটা হাতে তুলে দেওয়া হয় কিনা কোনো কিছু, আমি সেটা জানতে বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ছোট্ট সময় পাবো, নুরুল হক নুরকে দিয়ে শুরু করতে চাই। আমাকে ঠিক বলবেন যে এই নব্য দখলদার কারা, এবং যদি আমরা এইসব সব রাজনৈতিক দলকে বলি তাহলে বিরাজনীতিকরণ শুরু হয় কিনা, একটা ইয়ে পায় কিনা, অজুহাত পায় কিনা? এখানে আমরা তো পরিষ্কারভাবেই বলছি যে যারা এই ধরেন ইতিমধ্যে আমরা বিশেষ করে 5, 6, 7 কয়েকদিন ধরে যে ঘটনাগুলো দেখলাম, টেলিভিশন চ্যানেল দখল হয়ে যাচ্ছে, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষের ইন্ডাস্ট্রি দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হচ্ছে, এটা তো ট্রু, এটা তো ঘটছে। এবং বিশেষ করে ওই যে পত্রিকায় আসছে যে মামলারও আবার বাণিজ্য হচ্ছে। এমনকি হাস্যকর বিষয়, এটা আশ্চর্যজনক লাগবে আপনাদের, আমাদের দলের আইন সম্পাদক, এই আন্দোলনের আমরা ওয়ান অফ দ্য পাইওনিয়ার, সেখানে আমাদের দলের আইন সম্পাদক সাভার আশুলিয়া তার বাড়ি, লোকাল পলিটিক্সের কারণে তাকে এই ছাত্রদের হত্যাযোগ্য মামলার আসামি করেছে আমাদের দলের আইন সম্পাদককে। গতকালকে আমাদের শ্রমিক অধিকারের নেতারা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে যে চাঁদাবাজের সেট আপটা যে ছিল আগে শাহজাহান খান এনায়েতুল্লাহদের, সেই সেট আপ এখন আবার একটা দখলদার যারা বসেছে তাদের বিরুদ্ধে কথাবার্তা বলায় ছুরিকাঘাত করেছে। এবং আমাদের বেশ কয়েক জায়গায় দেখলাম আমাদের লোকেরা একটু ব্যানার টানিয়েছে, পোস্টার, সে তাদেরকেও বলতেছে যে এগুলা চলবে না রাজনীতি। তো স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে আরেকটা পেশি শক্তির রাজনীতির একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি এবং একটা দখলদারি কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এবং এই দখলদার কারা, তাদের পরিচয়গুলো গণমাধ্যম আপনাদেরকে বের করতে পারেন। পরিষ্কার কথা হচ্ছে যে এখন গণমাধ্যম কিন্তু স্বাধীন, এখন গণমাধ্যম অফিসে ডিজিএফআই এর ফোন আসে না জমককে টক শো এই খবর প্রচার করা যাবে না। তো আমি বলছি এখন শুনেন, এই ক্ষেত্রে প্রথমত সরকার, ছাত্ররা, রাজনৈতিক দল, পাশাপাশি গণমাধ্যমকে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ, এবং এইটা আমরা একদম স্পষ্ট যে দখলদার বলতে আপনি কাদের বুঝিয়েছেন, এবং আমরা হাসিবের কাছ থেকে জানতে চাই এইসব দখলদারের বিরুদ্ধে আমরা আসলে কি করব সেটা যাই হোক। দেখুন, এই যে দখলদারি হচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে, আসলে কোনো রাজনৈতিক দল বলে দেয় না যে আপনারা গিয়ে দখলদারিত্ব করুন বা আপনারা গিয়ে, সুতরাং দখলদারদের পরিচয়, তারা দখলদার, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা, এবং তারা যদি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয় আমরা আশা করব যে সেই রাজনৈতিক দলগুলো থেকেও যাতে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় বা তাদেরকে এই বিষয়গুলো থেকে সচেতন করা হয়। কেননা এতদিন পর্যন্ত আমরা যেটা দেখতে পেয়েছি
যে আসলে আওয়ামী ফ্যাসিস্টরা যেই কাজগুলো করতো, দখলদারি করতো, চাঁদাবাজি করতো, এখন যদি তার পরিবর্তে অন্য কোনো দল সেটা করে তাহলে বাংলার মানুষের কাছ থেকে তো সেই দল আসলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, তারা জনসম্পৃক্ততা হারাবে এবং তারা কিন্তু আসলে পরিবর্তনের দিকে যেতে চাইবে না। সুতরাং রাজনৈতিক দলেরও এটা কিন্তু কর্তব্য মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং মানুষ যেটা চায় সেটার পক্ষে অবস্থান নেওয়া। কেউ আসলে দখলদারি চায় না, চাঁদাবাজি চায় না। সুতরাং চাঁদাবাজদের ব্যাপারে, দখলদারদের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে যেই দলের হোক না কেন দল থেকে সুপারিশ না করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এবং আমরাও বলেছি কিন্তু যে দখলদারি, চাঁদাবাজি আমরা যেখানেই দেখবো আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করব একদম। এবং আপনারা অনেক জায়গাতেও সেটা ইয়েও করছেন একই সাথে। কিন্তু আমি একটু আজিজুল বারী হেলালের কাছ থেকে জানতেই চাই যে হ্যাঁ, আপনাদের নামে অনেকের জায়গা থেকে এসছে, অভিযোগও আসছে, আবার কিছু ভুল অভিযোগও এসছে, কিন্তু আসছে অভিযোগ এই যে বিরাজনীতিকরণ যে নিয়ে যে আপনাদের ভয়ের জায়গাটা আছে, এখন রাজনৈতিক দলগুলি নিয়ে যদি জনমনে এই তৈরি হয় যে আরেকটা আওয়ামী লীগ তৈরি হবে, তাহলে তো তারা এই সরকারের প্রতি সমর্থন জুগিয়ে যাবে, তখন তার নির্বাচন আসবে না, তখন কি করবেন? আমাদের বিএনপি কিন্তু স্পষ্ট করে বলেছে যে যারা দখলদার, চাঁদাবাজ তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমাদের চেয়ারম্যান তারেক রহমান গতকালকে বক্তৃতায় বলেছেন টেলিভিশনে আমাদের খুলনা বিভাগীয় নেতাদের উদ্দেশ্যে এবং সারা বিভাগের নেতাদের উদ্দেশ্যে যে এই 17 বছরে কত হত্যা, গুম, খুন আমরা সহ্য করে যে একটি সুন্দর সমাজ ব্যবস্থার যে অঙ্গীকার করেছি, গুটি কয়েক লোক দুর্বৃত্তের জন্য আমাদের এই বিজয় নস্যাৎ হতে পারে। অতএব কেউ যদি কোনো চাঁদাবাজি বা দখলদারির সাথে জড়িত থাকে তবে তাকে অবশ্যই তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব এবং নিয়েছিও। এবং আপনি যদি কোনো প্রমাণ আমরা পাই, তাছাড়া তিনি এও বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার নামে মামলা করা হবে যদি এরকম কেউ হয়। সুতরাং আজকে আপনারা নুরুল হক নূর যে কথাটা বলছে, কথাটা কিন্তু খুবই সত্য, কিন্তু দেখতে হবে যে এই দখলদারির সাথে আসলে জড়িত কারা। আপনাদের দল থেকে যদি কোনো কারো নাম আসে, বেস্ট আপনারা যদি প্রমাণ দেন আমরা কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এখন আপনি দেখেন যে রং বদলকারী আওয়ামী লীগ, গিরগিটির মতো রং বদল করে এখন আওয়ামী লীগ সেজেছে, ওই বিএনপি সেজেছে, জামাত সেজেছে, গণ অধিকার সেজেছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজও সেজেছে, ওই রং বদল করে আওয়ামী লীগ। তারাও কিন্তু না, এটা কিন্তু আপনাকে শুনতে হবে আপা, এখন কিন্তু আপনাকে আমার কথাগুলো শুনতে হবে। এই যে রং বদলকারী আওয়ামী লীগ বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে তারা যে কনস্পিরেসি করছে, এছাড়া সমাজে কিন্তু একটা দুর্বৃত্ত শ্রেণী, যখন একটা বিপ্লব হয়, ব্যাকলাশ হয়, দুর্বৃত্ত শ্রেণীও কিন্তু আপনার বেরিয়ে পড়ে এবং তারা বিভিন্ন নামে, যেমন আমি একটা উদাহরণ দেব, গতকাল কি পরশুদিন ভাটারা থানায় আমি শুনলাম যে একটা যুবদল, পরে যেখানে যখন পুলিশ ধরলো ছাত্রলীগ এবং যুবলীগের নেতা। একদম, আমরাও চাই যে ধরা হোক তাকে এবং জানা হোক সে যে দলের হোক, আমরা যেন সেটা অন্তত দেখতে পাই এবং আমরা নতুন বাংলাদেশ চাই। দেখা হবে রাজকারণ।